বগুড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ ৫ যাত্রী নিহত। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর। রাজধানীর তালতলায় সমিলে ভয়াবহ আগুন, ২ ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে। ঝিনাইদহে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত। এক সময়ের রক্তাক্ত জনপদ কুষ্টিয়ায় আবারও সক্রিয় চরমপন্থীরা। পুরা আসি ৪-৫ জন আমার মাথায় বন্দুক ধরে ফোনটা কেড়ে নিয়ে কথা যে পায়ে গুলি কর। সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? ময়মনসিংহে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পে হরিলুট, কর্মকর্তাদের দুর্নীতি, ৯ মাসের বেতন পায়নি শিক্ষকরা। ২১ বছর ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি সংস্কার না করায় পরিণত ধ্বংসস্তূপে, শিক্ষা প্রসারে পুনরায় চালুর দাবি। ব্রাজিলের সিবেইরাও শহরে বাস ট্রাক সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে ১০৭ রানে হারালো সাউথ আফ্রিকা। রিকলটন খেলেন ১০৩ রানের ইনিংস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। বগুড়ায় ট্রাকের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ ৫ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮:১৮টায় জেলার দুপচাচিয়ার নওগাঁ বগুড়া আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে শুক্রবার রাতে অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ৫ শ্রমিক। মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল। পথে গরু বোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান মুজাহার, সাদিকুল ও শহীদুল নামের ৩ জন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভ্যান চালক মঈন ও যুবক মিসবাহুল হক স্বাধীনের। পুলিশ জানায়, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় জব্দ করা যায়নি। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটা ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে ভ্যানে ৬ জন যাত্রী ছিল, স্পটে ৩ জন মারা যায়। পরবর্তীতে আহত আরও ৩ জনকে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে বগুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি সমিল ও গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে লাগা এই আগুন প্রায় ২ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুনে গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আলী আক্কাস আকাশের প্রতিবেদন। সমিলে লাগা আগুন মুহূর্তেই আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় সমিলের পাশে থাকা ১৫টির অধিক গাড়ির গ্যারেজে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় বেশ কয়েকটি গাড়ি। গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পোহাতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। গাড়ি পুড়ে যাওয়া ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। আমার ৭টা গাড়ি শেষ হয়ে গেছে, আমার গাড়িটা ওই গ্যারেজ থেকে ওই সোয়ামিনে মেলেতে আগুন লাগছে, সোয়ামিনে মেলেতে লাগে আমার গ্যারেজটি, আমার গাড়িটি পুড়ছে। একটা ফার্স্ট গাড়ি ব্লাস্ট হইলো, গাড়িটা ব্লাস্ট হওয়ার সাথে আরো ২-৩টা গাড়ি ব্লাস্ট হয়েছে। এইভাবে আগুনটা আর কি বাড়তেছিল, আগুন ধরছিল অল্পই। এই জায়গায় যখন আগুন লাগছে ধীরে ধীরে এই আগুনটা চারদিকে আস্তে আস্তে ছড়িয়ে গেছে, যা বিভিন্ন আশেপাশে যত দোকান গ্যারেজ আছে এই জায়গায় সবগুলা গ্যারেজের গাড়ি ঘোড়া আস্তে আস্তে ধাও ধাও করে জ্বলতেছে। সিলিন্ডার না হলো ৪-৫টা ফুটছে। আমরা এখানে ৭টা থেকে আইসি, দেখি আছে খালি আগুন ধরতে আছে, পানি দিতে আছে, কিন্তু আগুন নিবে না, পানি দিতে আছে, আগুন বাড়তে আছে। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ফায়ার সার্ভিসের ২ ঘন্টার বেশি সময়ের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। আশপাশে আর ছড়িয়ে পড়ার সংখ্যা নেই বলে জানায় ফায়ার সার্ভিস। এই পর্যন্ত আমরা ৯টি ইউনিট কাজে লাগাতে পেরেছি, আর আমাদের ৪টি ইউনিট এখানে চলে আসছে, বাট কাজ করতে পারে নাই। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।
ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী বনানীর করাইল বস্তির আগুন। এর আগে শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে 5টি ও পরে ফায়ার সার্ভিসের আরও 3টি গাড়ি যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়, তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশেপাশে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে বস্তির আগুন। বস্তিতে বসবাসকারী অনেকেরই আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ থাকায় বড় দুর্ঘটনা হয়নি বলে মন্তব্য করে ফায়ার সার্ভিস বলছে, পরবর্তী তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে। শুনলাম যে 19 নং আগুন লাগছে, তো আমরা শোনার পরে আমরা দৌড়ে আসি, মানুষের জন্য মানুষ, তো আমরা দৌড়ে যাই আগুন আমরা যা পারলাম যতটুকু সামর্থ্য ছিল ততটুকু করছি ভাই। আমরা ঘরে আমি আমার বাচ্চারা আমার বাসায় ঘুম পাতাইতাছি, হঠাৎ শুনি চিৎকার হইতাছে, আগুন লাগছে, বাইরে দিয়ে আমার মা সব শেষ, আর কিচ্ছু বাঁচাইতে না, একটা সুতো আবার করতে পারি না। মোট 8টা পানিবাহী গাড়ি সহ অগ্নি নির্বাপন গাড়ি এখানে এসেছে এবং 8টা গাড়ি কাজ করেছে। আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার 2 সঙ্গী সহ দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশান ঘাট এলাকার একটি ক্যানেলের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে। এরা হলেন হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। শৈলকুপা থানার ওসি মাসুম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হানিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে এখানে 3টি মার্ডার হয়েছে এবং হলো যে 2টা মোটরসাইকেল পড়ে আছে। ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। কারা মারলো বা কেন মারলো এই সংক্রান্তে আমাদের এখনো কোনো তথ্য নেই, আমরা বিষয়টা তদন্তাধীন। এক সময় রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থী সন্ত্রাসী বাহিনী। প্রভাব বিস্তারে সরকারি বেসরকারি দপ্তরে দিচ্ছেন প্রকাশ্যে অস্ত্রের মহড়া, করছেন গোলাগুলি, চালাচ্ছেন বোমা হামলা। ফলে উদ্বিগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। আতঙ্ক বাড়ছে জনমনে। পুলিশ বলছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছেন তারা। ইরফান রানা ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 18 ফেব্রুয়ারি রাত 11টা হঠাৎ 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর বালুরঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা বিক্সে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে এখানকার কর্মচারীদের, গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে, লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। আমার ভিতর থেকে কলসাপি ডেকে নিয়ে আসি, পাই ঠেকায় গুলি করলো, যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এখন ওরা আসি 4-5 জন আমার মাথায় বন্দুক ধরে কষ্ট, তোরা কথা বলবি না, চাবি না, তোর কথা বলে তোর গুলি করে মারি দেবো। আমার ফোনটা কেড়ে নিয়ে করছে যে পায়ে গুলি কর, পায়ে গুলি কর। আর একজন বলছে যে না, গুলি করার দরকার নেই, ফোন নিয়েছো, ফোন নিয়ে চলো। এর আগে গত 3 ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে প্রকাশ্য দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালাই অস্ত্রধারী সন্ত্রাসীরা। একইভাবে গড়াই নদীর ড্রেজিং প্রকল্প সহ দৌলতপুরের একটি ব্রিজ নির্মাণ কাজেও চালানো হয় বোমা হামলা। ফলে এক সময়ের চরমপন্থীদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়ায় আবারও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠাই উদ্বেগ বাড়ছে জনমনে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ভয় মানে কি, আমার আবাসনবাসীতে একদম ফুল আতঙ্ক বিরাজ করতেছে। আমরা যদি সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ডিজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পুলিশ বলছে বোমা হামলা ও গোলাগুলির ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি, ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, কেমন আমরা কাজ করতেছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে থমকে যেতে পারে জেলার চলমান উন্নয়নমূলক কাজ, এমনটিই মনে করছেন ঠিকাদার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হ্যান্ডে সারা দেশ থেকে আরো 461 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরো 1189 জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে সারা দেশ থেকে গত 24 ঘন্টায় গ্রেপ্তার হয়েছেন 1650 জন। শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। 24 ঘন্টার অভিযানে একটি বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন পৃথিবীতে যে দেশের প্রযুক্তি প্রাধান্য অর্জন করতে থাকবে তার সাথে প্রাধান্য অর্জন করবে সে দেশের ভাষাও। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তিনি বলেন, রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগের ঘটনা নজিরবিহীন। রাষ্ট্রভাষা বাংলা চেয়ে আন্দোলন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠার। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এমন ধারণার কোনো ভিত্তি নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী তৈরি করতে যাচ্ছি, যার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা নিত্য নতুন প্রযুক্তির। প্রযুক্তি সহ যে কোনো দিক দিয়ে একটি জাতি নেতৃত্ব দিলে সে জাতির ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তি হিসেবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শুক্রবার অমর একুশে বইমেলায় ছিল লেখক, পাঠক আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জমে ওঠে বেচাকেনাও। মেলায় মা বাবার হাত ধরে শিশুরাও আসে বই কিনতে। জুলাই আন্দোলন ভিত্তিক বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে মেলায়। লেখকরা বলছেন, পরবর্তী প্রজন্ম এসব বই দেখে গণ অভ্যুত্থানকে হৃদয়ে লালন করবে। 52 আর 24 একই সূত্রে গাঁথা বলে অভিমত মেলায় আগতদের। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। 21শে ফেব্রুয়ারি ঘিরে বাঙালির রয়েছে আলাদা আবেগ। শুক্রবার ভোর থেকে রাজধানীবাসীর গন্তব্য ছিল শহীদ মিনার। প্রভাত ফেরি আর হৃদয়ের বিনম্র শ্রদ্ধা অর্পণ শেষেই তারা ছুটে আসেন অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। পাঠক দর্শনার্থীদের এই জনস্রোত অস্তিত্বে আসা জায়গায় ভাষাকে ভালোবাসায়। সব বয়সী মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ পেয়েছে মেলায় আগত পাঠক ও দর্শনার্থীদের পোশাকে।
বড়দের হাত ধরে মেলায় আসে শিশু কিশোররাও। শিশু চত্বরে ছিল তাদের সরব উপস্থিতি। বাবা মায়ের কাছে ছিল গল্প, কবিতা আর ছড়ার বই কিনে দেওয়ার আবদার। অনেক ভালো ভালো গল্পের বই এবং আরো ছড়ার বই, আরো মানে শিক্ষণীয় বই কিনে দিতে বলেছে। অনেক ভালো লাগছে, জীবনে প্রথম আসছে বই মেলায়। আমাকে বলছিলাম ভূতের গল্প আর কবিতা গল্প কিনে দিতে। আমি অনেক মজা গল্পের বই কিনেছি। অন্যদিকে শিশুদের জন্য মানসম্মত বই প্রকাশের কথা বলেন অভিভাবকরা। এখনকার যুগে যে ছেলে মেয়েগুলো যারা আছে এরা তো একটু পড়ালেখার চেয়ে আসলে আমাদের নেট জামানাটা একটু বেশি হয়ে গেছে। এটা অভিভাবকদের দোষ, আমাদের সবার। তো এটা থেকে বের হওয়ার জন্য আপনি যেটা বললেন, শিক্ষামূলক বইগুলো বেশি বেশি করে আনানো এবং অভিভাবককে সময় দিতে হবে সেই টাইপের গাইডেন্সগুলো দেওয়ার জন্য। অভিভাবকরা যেহেতু আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, সেগুলো দেখানোর জন্য আমরা হয়তো বইয়ে আরও নতুন কিছু ইনক্লুশন আনতে পারি। নানা বয়সী মানুষের ভিড় থাকলেও মেলায় তরুণদের উপস্থিতি ছিল বেশি। তারা বলছেন 24 আর 52 একই সূত্রে গাঁথা। জনগণ 52-তে আপোষ করে নাই, পাকিস্তানি স্বৈরাচারীদের হাত থেকে আর কি দেশকে রক্ষা করার জন্য আন্দোলন করেছে। তেমন 24-এও এক স্বৈরাচারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি ছাত্র জনতা আন্দোলন করেছে এবং দেশকে আবার স্বাধীন করেছে। অভ্যুত্থানকে অমর করে রাখতে বেশ কিছু বই বের করেছেন লেখকরা। তারা বলছেন পরবর্তী প্রজন্ম এই বই দেখে অভ্যুত্থানকে হৃদয় লালন করবে। আমি এই বইটি লিখেছি জুলাই আগস্টের আন্দোলনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখবার জন্য। যখন মানুষ জুলাই আগস্টের স্মৃতি ভুলে যাবে, তখন এই বইটি বলে দিবে যে জুলাই আগস্ট কত নির্মম ছিল, আয়নাগর কত নির্মম ছিল। প্রাণের মেলবন্ধন আর ইতিহাসের ধারক হয়ে উঠুক অমর একুশে বইমেলা। নতুন প্রজন্ম তাদের মনের কথা বাংলাতেই প্রকাশ করবেন, সেই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। পার্বত্য জেলা বান্দরবানে হালনাগাদ ভোটার কার্যক্রমে বিশেষ ফর্মে তথ্য সংগ্রহের পর চলছে যাচাই বাছাই। রোহিঙ্গা ও অবৈধ ভোটার রোধে কঠোর প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ আপনাকে। সারা দেশের নিয়ে হালনাগাদ ভোটার কার্যক্রম চলছে পার্বত্য জেলা বান্দরবানে। গত 20 তারিখ থেকে প্রতিটি ওয়ার্ডে গিয়ে তথ্য সংগ্রহকারীরা যেই ফর্মগুলো সংগ্রহ করেছেন, অর্থাৎ তথ্য সংগ্রহ করেছেন, সেগুলো এখন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে। ক্যামেরার চোখে পেছনে যেটি দেখা যাচ্ছে, দীর্ঘ লাইন, মানুষের লাইন ধীরে ধীরে বাড়ছে। এখানে যারা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায় থেকে ভোটার যোগ্য মানুষ আসছে, তাদের যে ফর্মগুলো রয়েছে, ফর্মগুলো যাচাই বাছাই করছেন উপরে উপজেলা নির্বাচন অফিসার। পাশাপাশি এটি তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও সেটি দেখভাল করছেন। আমি এখানকার একজন জনপ্রতিনিধি রয়েছেন, তার কাছে একটু জানতে চাই যে হালনাগাদ ভোটার কার্যক্রমে বর্তমানে কেমন কার্যক্রম চলছে, প্রশাসন কিভাবে কাজ করছে। ধন্যবাদ। আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কমিশন মহোদয় দুইজন খুব চমৎকার ভাবে যাচাই বাছাইগুলি করছে। তো আমরা আশা করব আসলে শেষ পর্যন্ত যাতে অবৈধভাবে কেউ ভোটার হইতে না পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, একজন জনপ্রতিনিধির প্রত্যাশা যাতে করে কোনো ধরনের অবৈধ ভোটার যাতে হতে না পারে। কেননা 3 পার্বত্য জেলা এবং পার্শ্ববর্তী যে কক্সবাজার রয়েছে, এই জেলাগুলোকে বিশেষ জেলা হিসেবে দেখা হয়। এখানে সমতলে যে ভোটার হয়, সমতলের চেয়ে একটু ভিন্ন দ্বারাই এখানে ভোটার কার্যক্রম চলে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রদর্শন করার পর এখানে ভোটার করা হয়। এটি একদম মিয়ানমার অধ্যুষিত এলাকা, মিয়ানমার সীমান্তবর্তী একটি উপজেলা, যার কারণে কোনো ধরনের যাতে রোহিঙ্গা ভোটার, অবৈধ ভোটার যাতে হতে না পারে সেই প্রত্যাশা করছেন জনপ্রতিনিধিরা। এই ছিল আমার কাছে নির্বাচনের হালনাগাদ নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।